সাবধানে নিঃশব্দে আমাদের বেরোতে হবে। চলো সকলে। জীবন যখন নিজের অজান্তে বিভক্ত হয়ে যায়, তখন সে জীবনের পরতে পরতে অজস্র দ্বিধা ভরে ওঠে রাজরানী। আমি চৌগ্রামে জন্মেছি। সেখানকার জীবনখানা অনেক অনেক আলাদা। সহজ বলা যায় কি? হ্যাঁ, হয়তো তাই বলাই উচিত। এই নাটোরের নিয়ম রীতির থেকে অনেক দূরে সে বেড়ে ওঠা। জানো ভবানী, আমাদের সেই বাড়ির উঠোনে একখানা মস্ত শিউলি গাছ ছিল। তার নিচে গিয়ে দাঁড়ালে আলো ছায়ার আলপনা তৈরি হতো। আর ঠিক ঠিক চণ্ডী পুজোর আগে পুরো উঠোন সাদা হয়ে যেত। ভোর হতে না হতেই চণ্ডী মণ্ডপ থেকে ঢাকের বাদ্যি ভেসে আসতো। আমি মায়ের সঙ্গে উঠে পড়তাম, আর মা নিজের আঁচল এইভাবে পেতে দিত, আর আমি এক এক করে সেই নরম সাদা ফুল মায়ের আঁচলে ভরে দিতাম। গরম ভাত আমিও খেয়েছি ভবানী, কলা পাতায়। সোনার বাটির, পাথরের বাটির কোনো অস্তিত্বই ছিল না, না কোনো প্রয়োজন ছিল। আম মাখা খেয়েছো ভবানী, লবণ মরিচ দিয়ে? আমি নিজে গিয়ে গাছ থেকে পেরে আনতাম, আর পুটি মাখতো। আহ, কি সুস্বাদু, কি সুস্বাদু। পুটি? হ্যাঁ, পুটি তো আমাদের গ্রামেই মেয়ে ছিল। বলতে পারো আমাদের ছেলেবেলা একসঙ্গেই কাটিয়েছি। এই দত্তপুত্র হয়ে সব শিকড় ছিঁড়ে আসার আগে অব্দি সেই সময় তো। সেই সময় কি? সংকোচ করবেন না যুবরাজ, বলুন সে সময় কি? সেই সময় আমার সঙ্গে পুটির বিবাহ স্থির হয়েছিল। আমার সঙ্গে পুটির বিবাহ স্থির হয়েছিল, কিন্তু সেই বিবাহ শেষ পর্যন্ত হয়নি। কারণ নাটোরের মহারাজ আমায় দত্তক নিতে চাইলেন। তারপর আর কি, নাটোরে চলে আসা। এই রাজবাড়ি আমার কাছে এক অবাক পৃথিবী ছিল। তোমার চোখ জোড়া এখন যেমন বিস্ময়ে ঘুরে বেড়ায় রাজবাড়ির নিলয় অলিন্দে, আমারও অবস্থা সেরকমই ছিল প্রথমে। তারপর ধীরে ধীরে সয়ে যাওয়া, মানিয়ে নেব, মেনে নেব। কিন্তু আবার সেই ছোটবেলার পুটির কাছে ফিরে যাওয়া কিভাবে যুবরাজ? সেই উত্তর তো পেলাম না। তারপর অনেক বছর ঘুরে গেছিল। তখন আমি রাজবাড়ির নিয়মে তরবারি শিক্ষা করছি, ঘোড়দৌড় অভ্যাস করছি, যুদ্ধবিদ্যা রপ্ত করছি। সেই সময় একদিন এক তীর্থযাত্রীর আস্তানায় খাবার ও জল দিতে গিয়ে দেখি
পুটি সেখানে? শুনলাম তার নাকি এক বৃদ্ধ কুলীন ব্রাহ্মণের সঙ্গে বিবাহ ঠিক হয়েছিল। তারপর বিবাহের সময় পণের মূল্য নিয়ে মতের অমিল থাকায় সে তাকে ত্যাগ করেছিল। ভবানী, আমাদের রাজবাড়িতে ইন্দু বৌঠান বা তোমার নিজের বাপের বাড়িতে শিবানীর অবস্থা দেখে বুঝতে পারো? বুঝতে পারো তো এই সমাজে বিধবাদের কোনো স্থান নেই? আর শুধু তাই নয়, লগ্ন ভ্রষ্টা মেয়েদের তার চেয়ে বেশি বই কম নয় দুর্দশা। পুটিকে তারপর কেউ ঘরে তোলেনি, পথে পথে অসুরক্ষিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। আমি পারিনি ভবানী, আমি পারিনি সেদিন আমার কর্তব্য ত্যাগ করতে। সমাজে এমন মেয়েদের দুর্দশা সম্পর্কে তো তুমি নিশ্চয়ই জানো ভবানী। সেই থেকে ওর সব দায় আমি নিয়েছি। হয়তো রাজরক্তের দস্তুর মেনে পুটির হাতে সাহায্য তুলে চলে আসা উচিত ছিল, কিন্তু ছেলেবেলার চোখগ্রাম তা হতে দেয়নি। আমি পারিনি ভবানী। রাজবাড়ির কেউ পুটির খবর জানে না, তুমি জানলে এই প্রথম। সেই দায়িত্বই তবে পালন করতে গেছিলেন আজ তার কাছে? হ্যাঁ, এত কিছু যখন বলেই ফেলেছি অস্বীকার করব না, আর কিচ্ছু গোপন রাখবো না। খবর পেয়েছিলাম পুটির খুব জ্বর হয়েছে, তাই ছুটেছিলাম। পারিনি থাকতে। সেই টান কমেছে? কি টান? না না, টান শব্দে প্রয়োগ হয়তো ভুল হয়েছে। ভবানী, তুমি ভুল বুঝছো। জ্বর, আমি জ্বরের কথা বলছিলাম যুবরাজ। জ্বর কমেছে তার? কেমন আছে সে এখন? এত কিছুর পরেও তুমি তার খবর নিতে চাও? একজন মানুষ অসুস্থ হয়েছিল, সে এখন ঠিক আছে কিনা জানতে চাইবো না? এ তো মানব ধর্ম। বলুন, ঠিক আছে সে এখন? এই কথা আগে বলার সুযোগ পাইনি রাজরানী, তাই এখন বলছি। তোমার এই দয়ালু মন যেন কোনোদিনও পাল্টে না যায়। তোমার করুণা যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। এইটুকুই আমার চাওয়া তোমার কাছে। আমাকে স্পষ্টভাবে জানতেই হবে যে যুবরাজ কি পুটি দিদিকে ভালোবাসেন। সাপুরে, এদিক থেকে ছাড়ো। প্রথমে রামকান্ত দাঁড়িয়ে কাল নাগিনী প্রথমে ওর নাগাল পাবে, আর নাগাল পেতেই মরণ কামড়।